জানতে চাই যে শেখ হাসিনা বলছেন এখন যে তিনি বছরই দেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন। এই হুম বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরবেন মানে হুম। বাংলাদেশ ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন, এটি তিনি বলছেন। তার নেতারাও বলছেন যে বছরই ফিরবেন। আসলে এরকম আপনার আবারও সেই একই বিষয়, আপনার যেহেতু যোগাযোগের সূত্র আছে ভারত সরকারের সাথে, আবার মানে সেখানে আশ্রিত আওয়ামী লীগের সাথে বা সাবেক প্রধানমন্ত্রীর সাথে, ফলে কি মনে হয় বাস্তবতাটা কি এরকম যে তিনি এবছরই আসলে দেশে ফিরবেন? না, ওই যেটা সাক্ষাৎকার যেটা হয়েছে সেই সাক্ষাৎকার তো আমিও নিয়েছি। হুম। আমার সাক্ষাৎকারটা তো ইংরেজিতে প্রকাশিত হয়েছে দেখেছি আমরা। এবং আমার সাক্ষাৎকারের হুবহু বঙ্গানুবাদ সেটা আওয়ামী লীগের ফেসবুক পেজে আছে, বাংলা অনুবাদটা। হুম। আমার প্রশ্নটা ছিল যে আমি প্রশ্নটা এই কারণেই ইন্টারভিউটা করতে চেয়েছিলাম, তারপরে দেখলাম উনি আরো অনেককে ইন্টারভিউ এই দিয়েছেন। কথা বলেছেন, জি। কিন্তু আমি প্রশ্নটা করতে আমি আমি ইন্টারভিউটা করতে চেয়েছিলাম এই কারণে যে 2026-এর 17ই মে আপনার প্রত্যাবর্তন দিবস, সেটা তো আপনার প্রত্যাবর্তন হলো না, তাহলে কি 2027-এ হবে? এটা ছিল আমার এক্সাক্ট প্রশ্ন। তার উত্তর উনি বলেছেন আমি কোনো সময় সীমা দেবো না। আপনি 2027 বলছেন, আমি সময় দেবো না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। ফলে তিনি অনেকে আরো নানা জায়গায় নানা রকম বেরিয়েছে। হ্যাঁ, এটা তো আমাকেও বলেছেন মাথা উঁচু করে ফিরবো, আমারও ইংরেজি হেডিং তাই ছিল। হুম। তো এখন আমার ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলেনি। এবার আপনি যদি বলেন আমার বিশ্লেষণ কি, আমার বিশ্লেষণ হচ্ছে উনি এটা এই বিষয়টা একটা আমি বলবো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, রণনীতি সিদ্ধান্ত, যেটা উনি গোপন রাখতে চান, এটা মিডিয়াকে বলে তিনি ফিরবেন না। আমি এমন মজা করে বলেছিলাম যে আমার সঙ্গে পরে ওনার মানে ফোনে কথাও হয়েছে, ইন্টারভিউটা নিয়ে আমি মানে ফোনেও ব্যাখ্যা চেয়েছি হুম। যে তখন উনি, আমি বললাম যে তাহলে কি তারেক রহমান যেদিন বিদেশে যাবেন সেদিন ফিরবেন, এরকম কি সুবিধা আছে কিছু? উনি মজা করলেন, বললেন না সেটাও আমি বলছি না কিছু, সেটাও বলছি না। তো আমি বললাম যে আমি মজা করে হয়তো বলেছি। যাই হোক, সেগুলো আমি লিখিনি, সেটা লিখিনি, সেটা কথার মধ্যে ব্যাখ্যা চাওয়ার জন্য যে ফেরা ব্যাপারটা আমি জানতে চাইছিলাম যে কবে। তবে নিশ্চিত যে ফেরার জন্য তিনি খুব উদ্গ্রীব এবং ফিরবেন, এবং ফিরবেন কবে সে সিদ্ধান্তটা কিন্তু আচমকা হবে, সেটা হয়তো মিডিয়াকে জানে, হয়তো আমিও ঘনিষ্ঠ হলো আমিও জানবো না কবে ফিরবেন। হঠাৎ শুনবো যে তিনি আবার রওনা হয়েছে, হুম। এইরকম আর মানে কি। তাহলে সেটা তার কবে যে আমি জানি বক্তব্য না। পাওয়া যাচ্ছে বছরই দেশে ফিরবেন, সেই বছরই কথাটা আসলে খুব সঠিক না। না, এই বছরের কথাটা আমাকে বলেনি। আমার তো বক্তব্য আওয়ামী লীগের পেজে আছে, আমি বলছি যেটা আওয়ামী লীগ পার্টি তো আমার ইন্টারভিউটা চেপেছে, হুম। তাই না? অন্য ইন্টারভিউ গুলোকে তো চাপেনি। কারণ আমার ইন্টারভিউটাকে আওয়ামী লীগ ছাত্রলীগ দুজনেরই ওয়েবসাইটের পেজে আছে, বাংলানুবাদ করে আছে পুরোটাই হুবহু, এবং যেটা সবটা ছাপা যায়নি। ফলে আমার ইন্টারভিউটা 1 ঘন্টার ট্রান্সক্রিপ্ট, হুম। 1 ঘন্টার ট্রান্সক্রিপ্ট পুরোটাই ছাপা হয়েছে আওয়ামী লীগের কথায়। তাতে কিন্তু উনি নির্দিষ্ট দিন বলেন বা আচ্ছা। বছরও বলেন। আচ্ছা। মানে তাহলে মানে কথাটা খুব খুব কি আসলে মাথা উঁচু করে ফিরবেন, এটা একটা পলিটিক্যাল রেটরিকের মতো ব্যাপার। কারণ না, সেটা তো যখন ফিরবেন তখন তো মাথা উঁচু করেই ফিরবেন নিশ্চয়ই, না মাথা নিচু করে তো ফিরবেন না। উনি এটাও বলেছেন তিনি বিচারের মুখোমুখি হতে পারেন, মানে বিচার যদি নতুন করে শুরু করতে হবে, পুরনো বিচার নয়, সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, নিয়ম মেনে বিচার হতে হবে। তৃতীয়ত, সবার খুব কৌতূহল থাকে, প্রশ্ন বিরাট আলোচিত হয়, শুদ্ধিকরণ, নেতৃত্ব পরিবর্তন, সে প্রশ্নও করেছিলাম, সে প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। সে প্রশ্ন শুদ্ধিকরণ তো আওয়ামী লীগে হয়েই থাকে এবং হয়, এবং সেটা হবে, সেটা আমার কিছু নেই। কিন্তু ওই যে বলছেন যে আওয়ামী লীগের, এটা অনেক সময় বিরোধীরা চায়, এটা বিরোধীদের দাবি যেন মনে হয় শুনে। আমরা আমাদের পার্টি কিভাবে শুদ্ধিকরণ করবো সেটা আমরা সিদ্ধান্ত নেবো। ইনি বলেছেন নেতৃত্ব আমি চাপিয়েও দেবো না। উনি নেতৃত্বের বিষয়টা এটাও আমি স্পষ্ট করে বলতে পারি, এই মুহূর্তে তো ছাত্রলীগ পুনর্গঠন চলছে, এরপরে যুবলীগ পুনর্গঠন হবে, তারপরে আওয়ামী লীগের পুনর্গঠন শুরু হবে। কিন্তু তিনি গোটা নেতৃত্ব যেটা অর্থাৎ ওয়ার্কিং কমিটি, সেটা তিনি দেশে ফিরে করতে চান, আমার মনে হয় না বিদেশে বসে করবেন। আচ্ছা, এখন আসলে কার্যকর নেতৃত্ব কারা তারপরে? এখন তো প্রায় ওয়ার্কিং কমিটি বৈঠক হয়, হয় না যে তা না, 18 জন 20 জন এরকম অংশগ্রহণ করেন, মানে ভার্চুয়ালি, হুম। হুম। নট ফিজিক্যালি, ভার্চুয়ালি করেন। নিয়মিত বৈঠক তো করছেন উনি, অনেকের সঙ্গেই করছেন, বিদেশ থেকেও আসছেন, গ্রুপ ওয়াইজ গোষ্ঠী অনুযায়ী করছেন। যেসব নেতারা আছেন তাদের মিসেসদের সঙ্গেও একটা বৈঠক করেছেন, গল্প গুজব করেছেন। আচ্ছা।
আচ্ছা, মানে নিয়মিত যারা যারা আছেন। এই যে মানে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের কাজ চলছে, এরপরে আপনি বলছেন যুবলীগ, তারপরে আওয়ামী লীগ, মানে এরকমটা কি এরকম একটা এরকমটা কি যে বর্তমান নেতৃত্বর অনেককে না, সরিয়ে এটা দেওয়া একটা হচ্ছে? ইন্টারেস্টিং দিক, কিন্তু এটা কিন্তু খুব ভালো, এই পয়েন্টটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। এটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ, সেই অবস্থায় ছাত্রলীগের কমিটি তৈরি করে সেই কমিটির নাম প্রকাশ করে দেওয়া হচ্ছে, তাই না? এবং তার মানে এই সময়তেও কিন্তু বেশ কিছু ছাত্র, তারা কিন্তু ছাত্রলীগের কমিটিতে আসছেন, এবং তাদের নাম প্রকাশ করলেও তারা কিন্তু আসছেন কমিটিতে। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও সম্পূর্ণ কমিটি নয়, একটা টুকরো টুকরো করে জেলা ভিত্তিক কমিটি তৈরি হচ্ছে, পরে ন্যাশনাল কমিটিটা হবে। কিন্তু এই যে ছাত্রদের, এটা একটা টেস্ট কেস, পরীক্ষা করছেন হয়তো, যে কিভাবে ছাত্ররা সংযুক্ত হতে চাইছে কি চাইছে না, তারা কারা। ধরুন এই লিস্ট তো আছে না, লিস্ট তো প্রকাশ্যে আছে, ছাত্রলীগের ওয়েবসাইট খুললেও পেয়ে যেতে পারে, মানে কোন কোন জেলায় কমিটি তৈরি হয়েছে, কারা কারা আছে, তাদের নাম। জি, জি, দেখেছি আমি বুয়েটের কমিটিতে কারা আছেন সেটা মানে পত্রিকায় পড়ছিলাম। যা হোক, মানে ছাত্রলীগেরটা চলছে, এরপর যুবলীগেরটা, মানে আওয়ামী লীগেরটাও তারপর হবে। এরকম কি কোনো পরিকল্পনা যে নেতৃত্বকে সরিয়ে নতুন নেতৃত্ব, মানে পুরনো নেতৃত্ব কাজ করছে না, বা তাদের নানান না, রকম? আমি এটা বুঝতে পেরেছি কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছাত্রলীগের কমিটি তো আমি ঠিক জানি না, চিনি না বলে বলতে পারবো না যে পুরনো কারা বাদ গেছেন, নতুন কারা আমি আসলে এসছেন। আওয়ামী লীগের তবে নেতৃত্বের এত কথা বলছি। তৃণমূল স্তরের আমি আমি আওয়ামী লীগের নেতৃত্বে কিছু মানুষের হয়তো শারীরিক অসুবিধা থাকতে পারে, সেই ধরনের তারা যদি অপারগ হন, নাও থাকতে পারে। কিন্তু নতুন পুরনো মিশিয়েই একটা কোনো কাউকে মানে বাদ দিয়ে কিছু হচ্ছে এরকম কিছু নয়, কিন্তু নতুন পুরনো মিশিয়ে একটা কিছু কমিটি তিনি কথা ভাবছেন, এরকম আমি শুনেছি, সেরকমই হয়তো হতে পারে। আমার কথার উত্তরও তো যা এসে তার মানেতেও, মানে অর্থ করলেও তাই দাঁড়ায়। জি। এই যে ভারতের বর্তমান, মানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হবার আগের বক্তব্য এটি তিনি বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকা বিমানবন্দরে যাবেন, সেলুট দিয়ে তাকে নিয়ে যেতে হবে। তিনি একজন বিজেপির প্রভাবশালী নেতাও বটে। মানে আসলে কি ভারত সরকারের পরিকল্পনার মধ্যে এরকম কিছু আছে? মানে ভারত সরকার কি এরকম কিছু ভাবে? না, আমার যেটা মনে হয়েছে, বিজেপি নেতাদের বা শুভেন্দু অধিকারীদের একটা, তারা যেহেতু পশ্চিমবঙ্গে রাজনীতি করেন, তাদের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা, সেই শক্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন যোগসূত্র আছে আর কি। এবং সেই কারণে তার কাছে, সেই কারণে তিনি ওটা বলেছিলেন যে হাসিনাকে মানে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে, তিনি নিয়ে যাবেন ইত্যাদি। কিন্তু এটা তার পক্ষে, একটা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না যদি না ভারত সরকার অনুমতি দেয়, সেটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এটাও ঘটনা যে শেখ হাসিনাই একমাত্র বিদেশি নেত্রী বলা যেতে পারে যিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, যেটা বাংলাদেশের আর কেউ দেয়নি। শেখ হাসিনা তো বিবৃতি দিয়েছেন তাকে অভিনন্দন জানিয়ে তার জেতার পরে। তো নিঃসন্দেহে সেটার একটা সম্পর্ক, বা বিজেপি বা পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ, এটা ঘটনা যে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষ তাকে কিভাবে দেখেন সেটা তাদের বিষয়। ভারতে বঙ্গবন্ধু পরিবারের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। সেটা ওই তারা লেখাপড়া তাকে শ্রদ্ধা না, মানে লিখিত পড়িত শ্রদ্ধা না। না, লিখিত পরিচিত নয়, সেটা একাত্তর থেকে শ্রদ্ধা, সেটা রক্তের অক্ষরে দেখা শ্রদ্ধা, সেটা চিঠিতে লেখা নয়। আচ্ছা। আহ, মানে এই জন্যই প্রশ্নটা করছিলাম যে এখন তো তিনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে গেছেন, তার ইচ্ছাটার একটা বহিঃপ্রকাশ আগেই আমরা দেখেছি, এবং তারপরে আপনি আবার যোগ করলেন যে চিঠিও দিয়েছেন, শেখ হাসিনা তাকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, অভিনন্দন জানাই। চিঠি প্রকাশও করেছেন, হ্যাঁ। চিঠি প্রকাশও ছিল। ফলে এরকম কোনো প্রচেষ্টা, মানে এই যে ইচ্ছাটা আছে সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে, এরকম কোনো প্রচেষ্টা হতে পারে কিনা, থাকবে কিনা? এই মুহূর্তে কিছু সেরকম কিছু মানে জানা নেই, এরকম কিছু জানি না, এরকম কোনো এই মুহূর্তে পরিকল্পনা হচ্ছে ভারতের নতুন হাই কমিশনার যাবেন, তিনি গিয়ে পরিস্থিতি বুঝবেন, সেই অনুযায়ী রিপোর্ট পাঠাবেন সেখানে। তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি ডিপ্লোম্যাট নন। তিনি ডিপ্লোম্যাটের ভূমিকা, রাজনৈতিক গ্রাউন্ড রিয়েলিটি সিচুয়েশন অ্যাসেস করবেন, করে সেখান থেকে তিনি রিপোর্ট পাঠাবেন কি অবস্থা, কি ধরনের। তবে এই মুহূর্তে তো ভারত সরকার সম্প্রতি খলিলুর রহমান যে এসেছিলেন, বোধহয় নিশ্চয়ই আপনারা জানেন যে খলিলুর রহমান যে জাতিসংঘের সভাপতি হলেন, তাতে ভারতও তাকে সমর্থন করে ভোট দিয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে টুইট ও বার্তাও পাঠিয়েছেন। এবং তার সঙ্গে তার আগে তিনি যখন এখানে এসেছিলেন, তখন ভারত থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যাবতীয় দ্বিপাক্ষিক বিষয়গুলোর বৈঠক শুরু করা হোক,
তাহলে দেরি করছিলেন তারেক রহমান সরকার আমার মতে। এখন অনেক দেরিতে গঙ্গা চুক্তির বৈঠক, কারিগরি বিষয়ে বৈঠকটা হয়েছে সবে গত মাসে, কিন্তু অনেক দেরিতে হয়েছে। আর কারণ শুখা মরশুমের বৈঠক না হলে তো পানির নাব্যতা বোঝা যায় না, কতটা জল পানি প্রবাহ হচ্ছে। এখন বর্ষার সময় তো এমনি বন্যা হবে, ভারত এবং পশ্চিমবঙ্গের দু জায়গায়, এবং বাংলাদেশেও হবে বন্যা। তাতে তো পানির পরিমাপ বোঝা যায় না। এটা তো জানুয়ারি থেকে মে, এটাই তো শুখা মরশুম। যাই হোক, তবুও হয়েছে। এরপরে এই সীমান্ত বৈঠক হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে অগ্রাধিকার দিয়েছেন তারেক রহমান সরকার। নিঃসন্দেহে এটা ইতিবাচক দিক বলে আমার মনে হয়। এর ফলে অনেক সীমান্তের জট সমস্যা খুলতে পারে। আর জি, সীমান্তের জটটা কেন জানি খোলে না, মানে এটা। ফলে এই কারণে হ্যাঁ, আপনার ওই প্রশ্ন আছে, এই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদেরকে ফেরানোটা এই মুহূর্তে ভারত সরকারের কাছে খুব একটা অগ্রাধিকার আছে বলে আমার মনে হয় না। তিনি যদি ফিরতে চান, যেটি শেখ হাসিনা বলছেন, আপনার ইন্টারভিউতেও বলেছেন, সেক্ষেত্রে হ্যাঁ, ভারত মানে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া আছে। সেটা তো ভারতের ব্যক্তিগত নীতি। তিনি যখন চাইবেন তিনি তখন যেতে পারেন। মানে যেমন ধরেন তিনি যখন চাইলেন তখন কিন্তু তিনি গেলেন না। এই যে তিনি যে ভারতে যাচ্ছেন এটা তিনি জানতেন না। তিনি প্রথমে ইচ্ছা পোষণ করেছিলেন টুঙ্গিপাড়ায়, তিনি বিমান দেখে বুঝতে তিনি যে পারলেন যে তিনি যাবেন ভারতে সেটা যাচ্ছেন। মিডিয়া মিডিয়া হ্যাঁ। না, মিডিয়া থেকে তো বলে তিনি যাবেন না। তিনি ভারত সরকারকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে জানাবেন যে আমি এখন বাংলাদেশে ফিরতে চাই, তখন তারা ব্যবস্থা করবেন ফেরার। আচ্ছা, আমি ওই যে কিভাবে করবেন আমি জানি না। যেভাবে বাংলাদেশের বিমান নিয়ে এসেছিল সেভাবেই বাংলাদেশের বিমানকে আবার ডাকতে পারেন, আপনারা আসুন এসে নিয়ে যান, সেটাও হতে পারে। সেটাও জানি না, সেরকম কোনো কিছু আলোচনা কিছু হয়নি কোথাও। মানে এই নিয়ে কোনো স্পেকুলেশন করার কিছু নেই, জি, এই প্রশ্নটা বা আমি কোনো অবশ্য আওয়ামী লীগ সেন্সেশনাল নেতাদেরকে করি। বিস্ফোরক কোনো তথ্য আমি দিই। হ্যাঁ, আওয়ামী লীগ নেতাদেরকে আমি এই প্রশ্নটা করি যে তারা কি কিভাবে বলেন? ফিরবেন। উত্তর অবশ্য খুব একটা এখনো আপনি যেমন জানেন হ্যাঁ, আমিও খুব একটা উত্তর পাই না। আপনি ওই খলিলুর রহমান প্রসঙ্গটা আনছিলেন, এটা একটু ছোট করে শুনে নিই যে তিনি জাতিসংঘের প্রেসিডেন্ট হলেন, এটি কি আসলে তিনি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ, একদম বলা হতো ডিফ্যাক্টো তিনিও একরকম হেড অবস্থানেই ছিলেন। সেই ইউনূস সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এখন বিএনপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, পররাষ্ট্রমন্ত্রী, তিনি এখন জাতিসংঘের প্রেসিডেন্ট হলেন। এটি কি আসলে ভারতে আশ্রিত দল আওয়ামী লীগের জন্য এটি একটা কেমন বার্তা? খুবই ভালো বার্তা। 2020 সালে শেখ হাসিনা প্রথম এইটা এই সম্ভাবনাটার কথা ঘোষণা করেছিলেন যে আগামী 2026 সালে জাতিসংঘের সভাপতি পদ করবে বাংলাদেশি একজন। এটা শেখ হাসিনা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণাটা এতদিনে বাস্তবায়িত। যা ঘটছে বাংলাদেশে সবই তো শেখ হাসিনার করে দেওয়া। সে মেট্রো তাহলে রেল তাকে তো চাপুন, কোনো শুভেচ্ছা রূপপুর বার্তা পাঠালেন বিদ্যুৎ না, কেন্দ্রে নেই। তাকে মানে খলিলুর রহমানকে যেমন করে কে মুখ্যমন্ত্রী, মানে শেখ হাসিনা পাঠালেন না, যেমন করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠালেন আচ্ছা, অভিনন্দন বার্তা। বিএনপির একজন পররাষ্ট্রমন্ত্রী, জানি না কেন পাঠাননি, বলতে পারবো না। ভবিষ্যতে প্রশ্ন করলে জিজ্ঞেস করবো কেন পাঠালেন না। আহ, এখন তো আমি জানি না। আমি যখন কথা বলেছি ওনার সঙ্গে, ইন্টারভিউ নিচ্ছি, তখন তো এই ঘটনাটা ঘটেনি। এই ঘটনাটা ঘটেছে পরে, তাই না? এরকম কথায় কথায় তো ওনার সঙ্গে কথা বলা যায় না এরকম। জি, শেষ প্রশ্ন যেটি দিয়ে শুরু করেছিলাম সেটি দিয়ে শেষ করি যে হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গটা নিয়ে শুরু করলাম, এবং অনেক কিছু একটু সন্দেহজনক বা ঠিক সমীকরণ মেলে না, সেগুলো নিয়ে একটা যৌথ নীরবতা হচ্ছে, সেটির বিষয়ে আপনি বললেন। ফেরানোর ব্যাপারে মানে কেউই আবারও সেখানেও একটা রকম যৌথ নীরবতা। ভারতও এই বিষয়ে কিছু বলছে না, বাংলাদেশও ফেরত চাওয়ার ব্যাপারে খুব একটা কিছু করছে না। এটাতেও কোনো বিশেষ কারণ আছে কিনা? বাংলাদেশের একজন অভিযুক্ত খুনি এখানে গ্রেপ্তার হয়ে আছে, খুব ফেরানোর প্রক্রিয়া নাই কেন? না, সেরকম কোনো ব্যাপার না। এটার ব্যাপার নিয়ম হচ্ছে যে বাংলাদেশের যে কোনো অপরাধী তাকে ভারতের আদালতেও তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তারপরে তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। সেই বিচার উনি তো প্রক্রিয়া একজন শেষ না অভিযুক্ত, হলে এখনো হয় না। অপরাধী না। বিচার প্রক্রিয়া তো অভিযুক্ত মানেই তো তাকে ধরে নিতে হবে তিনি অভিযুক্ত, হুম, তিনি তো অপরাধী হুম, নন। হুম, হুম। অপরাধ তো আদালতে প্রমাণিত হবে। আদালত যেদিন বলবে তিনি অপরাধী, তিনি অপরাধী। আজ পর্যন্ত তিনি নিরপরাধ। হ্যাঁ। তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের বিচার চলছে। আর অভিযোগটা যেহেতু খুবই গুরুতর অভিযোগ, সেই কারণে তাকে আটক রাখা হয়েছে, সেই কারণে তাকে জামিন দেওয়া হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত অবস্থায় আছেন। বাংলাদেশের মানব জমিন পত্রিকা, একটা জাতীয় পত্রিকা, সম্পাদক মতিউর রহমান, তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে গেল নির্বাচনে ভারত চেয়েছিল আওয়ামী লীগ সেই নির্বাচনে থাকুক, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার প্রবল আপত্তির কারণে সেটি হয়নি। আপনি আর যেহেতু যোগাযোগের একটা মানে সূত্র আছে আওয়ামী লীগ নেতাদের সাথে, বা স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর সাথেও একটা যোগাযোগ হয়েছে, আপনার কথা বলার সুযোগ হয়েছে, ফলে এই মানে এই যে তথ্যটা তিনি দিচ্ছেন সেটির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে?
না, এই তথ্যটার আংশিক সত্যতা আছে, আংশিক সত্যতা আছে। আমি আংশিক সত্যতা বলছি এই কারণে, সম্পূর্ণ সত্য নয়। তার কারণ হচ্ছে আমি বিষয়টা জানতাম এইভাবেই যে একটা এসেছিল যে আওয়ামী লীগের যদি নেতারা, তারা যদি আছেন যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু তার জন্য কতগুলো শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলো হচ্ছে সেখানে তারা নৌকা প্রতীকে লড়তে পারবেন না, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করতে পারবেন না, বঙ্গবন্ধু পরিবারের নাম ব্যবহার করতে পারবেন না। এটা অত্যন্ত একটা অসম্মানজনক প্রস্তাব বলে উনি ফিরিয়ে দিয়েছিলেন, নাকচ করে দিয়েছিলেন। কারণ হচ্ছে যে এই আওয়ামী শর্তটা কারা লীগই দিয়েছিল? যদি প্রচার করে, যদি শর্তটা সম্ভবত সেই সময় প্রথমত এই যে শর্তটা এসেছিল ইউনিট সরকারের সময় থেকে, ইউনিট সরকারের সময় থেকে এই শর্তটা এসেছিল। ইউনিটের পরে এই বিষয়ে কোনো আর আলোচনা যেটা হয়েছে, এখন তো অন্য আলোচনা হয়েছে। ইউনুসের পরে তো হবে না, কিন্তু নির্বাচনটা ইউনুস সরকারের সময়ই হলো, ফলে ব্যাপারটা তো হ্যাঁ, ইউনিটের সরকারের সময় হয়েছে, সেই সময় তাদের পক্ষ থেকে এরকম একটা দেওয়া হয়েছিল। আমি এটা জানি যে আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশেরই, তারা কিন্তু বলেছিলেন এই কথাটা আমাকে। আমি জানি না, আমি সেই সময় বলতে কাউকে কাউকে বলেও ছিলাম, মানে প্রকাশ্যে কোনো টাকশোতে হয়তো বলেও ছিলাম বা লিখেও ছিলাম আর কি। মানে এটাই তাহলে যে তাদের সেই জন্য আমি বলছি ওনার যে তথ্যটা সেই তথ্যটা অর্ধ সত্য, কিন্তু উনি সবটা বলেন। আওয়ামী লীগ নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করেছে প্রস্তাব, কিন্তু কেন প্রত্যাখ্যান করেছে সেটা তিনি লেখেন। সেটা আমি বলছি, উনি আমার সঙ্গে কথা বললে আমি বাকি ওনাকে বলতাম এইটা। উনি আরেকটা কথাও তো লিখেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা ভ্যানিটি করে পদত্যাগ পত্র নিয়ে চলে গেছে। মেয়েদের ব্যাগ দেখাটা কি শোভনীয়? আমি জানি না, আমার তো মনে হয় না। আমরা ভারতীয়রা আইনত অপরাধ মনে করি মহিলাদের ব্যাগ দেখা, তাই না? সেটা আমি জানি না উনি কি এয়ারপোর্টে, উনি তো বিশেষ বিমানে এসছেন, তার তো কোনো স্ক্যান হয়নি এয়ারপোর্টে ব্যাগ, ফলে ব্যাগে করে নিয়ে গেলে, হ্যাঁ এটা ঘটনা ছিল, সেটা তো, কারণ উনি তো পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগ করার সুযোগ পাননি। তার মানে যে ধরনের বিক্ষোভ, যে ধরনের হচ্ছিল জনরোষ, তার পক্ষে চলে আসাটাই তখন মানে স্বাভাবিক ছিল আর কি। সেই কারণে পদত্যাগটা করে ওঠা হয়নি। সে তো আপনাদের রাষ্ট্রপতি ওখানে সাক্ষাৎকার দিয়ে বলেওছেন, তিনি অপেক্ষা করছিলেন পদত্যাগের জন্য, কিন্তু যখন পদত্যাগ করতে আসেননি প্রধানমন্ত্রী। জি, জি সেরকমটাও বলেছে। নিশ্চয়ই ভ্যানিটি ব্যাগে কিভাবে দেখে সেটা একটা বিশাল প্রশ্ন, কিন্তু মানে এটা একটা রূপক অর্থেও কিনা, কারণ তিনি পদত্যাগপত্রটা লিখেছিলেন কিন্তু জমা দিতে পারেন নাই বা দেন নাই, যেই কাহিনী হোক, এটি আপনি প্রশ্ন করতেই পারেন। জি, তার মানে বিষয়টা এরকম যে ইউনুস সরকারের থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধুর নাম বা আওয়ামী লীগের প্রতীক সেটি ব্যবহার করা যাবে না, কিন্তু নেতারা নির্বাচন করতে পারবেন। ভারত কি এটার জন্য আগ্রহী ছিল? না, আগ্রহী কিছু না। ভারত চেয়েছিল বিচার, একটা প্রস্তাব এসছে, প্রস্তাবটা তার কাছে পাঠানো জুতিয়ালি হিসেবে, এবং পাঠিয়ে তার মতামত, এবং তিনি রাজি হননি, সেটা তো ভারতের তো কিছু করণীয় নেই। সিদ্ধান্ত তো আওয়ামী লীগ নেবে, তাই না? সিদ্ধান্ত তো ভারত সরকার নেবে না, সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ। তাই সেই সিদ্ধান্তের পরেও তো আওয়ামী লীগ তাদের নেতারা বহাল তবিয়তে তো ভারতেই আছে, তাই না? তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না এখানে থাকতে। কিন্তু ভারতের এই চাওয়া, ভারত চেয়েছিল, মানে ভারতের চাওয়া বিষয়টা কি ছিল না, না, নাকি ভারত শুধুমাত্র দুপিয়ালি চেয়েছিল তো, করেছে? ভারতের, না ভারত চাইবে না, এটা আর একটু বললাম, ওটাও অর্ধ সত্য। ভারত চাইবে কেন? অন্য দেশের একটা রাজনৈতিক দল কি সিদ্ধান্ত, ভারত কি বলবে যে বিএনপি তুমি এইটা করো? এটা কি বলা সম্ভব? এটা বলা নাকি না, কিন্তু উচিত? ভারত তো চাইতো, এটা যেমন তো ধরেন আমরা হস্তক্ষেপ হয়ে আমরা গেল। তো শুরু থেকেই দেখলাম 5ই আগস্টের পর থেকে ভারতের কথায়, ধরেন রণধীর জয়সওয়ালের যেই সংবাদ সম্মেলনগুলো দেখতাম, উনি বলতেন ইনক্লুসিভ নির্বাচন, কোট অ্যান্ড কোট ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেন, হ্যাঁ, কিন্তু এখনো তাই শেষের দিকে বলে। ইনক্লুসিভ নির্বাচনটা বলতেন না। ধরেন যখন তারেক রহমানের সাথে এসে দেখা করলেন না, না, জয়শঙ্কর, এখনো। তখন তারপর থেকে হম কিন্তু হম তাদের হম বক্তব্যে ইনক্লুসিভ শব্দটা ছিল না। আমি এই বিষয়টা খুব নোট করতাম যে কেন ইনক্লুসিভ না, শব্দটা উঠে গেল। ঠিক আছে, এই নীতির পরিবর্তন হয়েছে। না না, ওঠেনি, ভুল ধারণা, ওঠেনি। তারা এখনো এই যে মায়ানমারের নির্বাচন হয়ে গেল, মিয়ানমারের প্রেসিডেন্ট এলেন, সেখানেও ভারত বলতো যে ইনক্লুসিভ নির্বাচন। এমনকি এবার দেখা সাক্ষাৎ হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আং সান সুচির মুক্তির দাবি করেছেন, ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছেন, সকলকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেছেন, কিন্তু আবার তার সঙ্গে এটাও বলেছেন তাই বলে তো কোনো যোগাযোগ রাখবো না, বিচ্ছিন্ন হয়ে থাকবো। কারণ বিচ্ছিন্ন হলে আবার তৃতীয় শক্তি সুযোগ নিয়ে নেবে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানে চীনের নাম না করে বলেছে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। ইনক্লুসিভ কথা বলবেন, বলেও যাবেন, ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে দেখা হলে তখনও বলবেন,
কিন্তু তার মানে কি এটা না হলে তারেক রহমানের সঙ্গে কথা বলবেন না না? তা তা তো নিশ্চয়ই না, নয়। কিন্তু তারেক শব্দগত রহমান জায়গাটা আমি অবশ্যই খুব খেয়াল করছিলাম, মানে শুরু থেকেই খেয়াল করছিলাম যে শব্দগত এই জায়গাগুলো যে কি। একটা ধারণা আছে না যে বাংলাদেশ যেটা চায় সেটাই বাংলাদেশে করতে হবে, তো মানে নেই কোনো। না চাইলে কি করা যাবে? তারেক রহমান যদি এখন আওয়ামী লীগের জায়গা না দেন, হুম। তো ভারত সেনা বলবো ঠিক আছে, এই কারণে তারেক রহমান সরকারের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, পদ্মা গঙ্গা চুক্তি পুনর্নবীকরণ করবো না, বা বর্ডার নিয়ে আলোচনা করবো না, সেটা হয় কখনো? হবে না তো। না তা এটা তো প্রতিবেশী নিশ্চয়ই। রাষ্ট্র, নির্বাচিত। নির্বাচন যাই হোক, নির্বাচন যাই হোক, প্রশ্ন থাকুক হাজার পান্ডা, কিন্তু সেই নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার সম্পর্ক 15 বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে রেখেছে। যদি 15 বছর থাকে তারেক রহমান, 15 বছর সঙ্গে তারেক রহমানের সঙ্গেই রাখবে। এমনকি এবার তো এই প্রথম জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালো ভারত সরকার। আগে তো একটা পরিবারকে জানাতো, অভিযোগ ছিল, এখন তো এই পরিবারকেও শ্রদ্ধা জানানো হচ্ছে, তাই না? ক্ষমতায় থাকলে শ্রদ্ধা জানানো হবে, ক্ষমতায় না থাকলে জানানো হবে না। ও আসলে মানে ক্ষমতায় আছেন মানুষের শ্রদ্ধাটা ঠিক ভোটে। শ্রদ্ধা না, শ্রদ্ধাটা একটা স্বার্থ, যে ক্ষমতায় যে আছে তার সাথে শ্রদ্ধা হবে। শ্রদ্ধা শব্দটা আসলে ঠিক প্রযোজ্য না মনে হয়। রাজনীতি রাজনীতি কূটনীতিতে এরকম থাকে, রাজনীতি কূটনীতি